Hello dear learners, welcome to Think English. I am Makbul Hussain. Today my daily star analysis headline is Who is in the UK general election. তো এই যে 4 জুলাই তারিখে আপনার ইউকে জেনারেল ইলেকশন কিন্তু অনুষ্ঠিত হবে। তো দুইটা প্রধান পলিটিক্যাল পার্টি হচ্ছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। তো এখানে হু ইজ বিষয়টা হচ্ছে হু যে এটা একটা ইডিয়ম। আমরা এই ইডিয়মের অর্থটা দেখব। হু ইজ হু হচ্ছে পিপল হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য পার্টিকুলার গ্রুপ, অর্থাৎ কোন গ্রুপে কোন রাজনৈতিক দলে ইউকের রাজনীতিতে কোন দল গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এখানে হচ্ছে কি প্লেয়ার্স কারা। এই যে ইউকের রাজনীতির অঙ্গনে তাদের পার্লামেন্ট ইলেকশনে তাদের মন্ত্রী পরিষদ শাসিত মানে প্রাইম মিনিস্টার বলা হয়, মন্ত্রী পরিষদ শাসিত পার্লামেন্ট, সেই পার্লামেন্টের আপনার কারা কি প্লেয়ার্স, কারা ইম্পর্টেন্ট পার্টিস, কোনগুলো ইম্পর্টেন্ট পার্টিস, কোন দলগুলো মেজর পার্টিস, কারা সরকারের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এই জন্য আসলে বলছে হু ইজ হু, কারা গুরুত্বপূর্ণ মানে মানে পলিটিক্যাল পারসন ইন দ্য ইউকে জেনারেল ইলেকশন, ইউকের সাধারণ নির্বাচনে। তো আমরা আজকে এইখানে একটা ইডিয়ম শিখলাম যে হু ইজ হু, কারা কে গুরুত্বপূর্ণ পারসন অর্থে আমরা এই হু ইজ হু ইডিয়মটা ব্যবহার করি। তা আমরা আজকের আর্টিকেলে জানবো যে এই যে ইউকে যে নির্বাচন হচ্ছে আজকে 4 জুলাই তারিখে ইউকে জেনারেল ইলেকশন হচ্ছে। সেই ইলেকশনে কারা গুরুত্বপূর্ণ পার্টি, কারা ক্ষমতা আসতেছে এবং ক্ষমতা আসার জন্য পার্টিগুলো কিভাবে ক্যাম্পেইন করছে, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো মূল ক্লাসের আগে আপনারা যারা একেবারেই বিগিনার্স, যারা বারবার বিভিন্নভাবে গ্রামার শিখে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আমি আসলে খুব বেসিক একটা এরকম নিউজ পেপার আর্টিকেলের কোর্স শুরু করছি। তো আপনারা যারা আগ্রহী তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কমেন্ট করতে পারেন বিস্তারিত জানার জন্য। এই ক্লাসগুলোতে আমি বেসিক গ্রামারটা এত চমৎকারভাবে এক্সপ্লেন করব যে 1 মাসে 1 মান্থ লং এটা একটা কোর্স, এই 1 মাসে আপনারা আশা করি উইকনেস কাটিয়ে উঠতে পারবেন। আসলে বিষয়গুলো চমৎকারভাবে সহজভাবেই থাকবে, এই কারণে আপনারা যারা উইক স্টুডেন্টস তাদের জন্য আসলে কোর্সটা। তো আমরা মূল আলোচনায় চলে যাই। দ্য ইউনাইটেড কিংডম আর এখানে বলছি ইউকে, একই কথা, কেমন? তা আমরা এখানে দেখলাম যে একটা দেশের আগে দি বসে, আমরা জানি ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পূর্ণ দেশের আগে দি বসে, দ্য ইউকে, দ্য ইউএই, কেমন, দ্য ইউনাইটেড স্টেটস। তো আমরা এখানে দেখলাম দ্য ইউনাইটেড কিংডম আর ইউকে একই জিনিস। তো মানে ব্রিটেন অথবা ব্রিটিশ অথবা ইংল্যান্ডকে বলা হয় ইউনাইটেড কিংডম। তাহলে দ্য ইউনাইটেড কিংডম হেড অর্থ এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। হেড টু দ্য পুল অর্থ হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে আমেরিকাতে। নির্বাচনের জন্য আমেরিকা বলছি, আমেরিকা না, ইউকে মানে ইউনাইটেড কিংডম নির্বাচনের জন্য প্রস্তুত। কবে? অন থার্সডে, এই যে আজকে বুধবার, আগামী বৃহস্পতিবার 4 জুলাই তারিখে ইলেকশন অনুষ্ঠিত হবে ইন এ জেনারেল ইলেকশন দ্যাট ইজ এক্সপেক্টেড। যে ইলেকশনটা সম্পর্কে একটা সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাট ক্লোজ দিছে, ইলেকশনটাকে ব্যাখ্যা করছে। যে ইলেকশনে আশা করা যায় কে জিতবে, এক্সপেক্টেড টু সি মেইন অপোজিশন লেবার পার্টি। তো আমরা এখানে জানলাম যে লেবার পার্টি হচ্ছে ইউকে পার্লামেন্টের মেইন বিরোধী দল, প্রধান বিরোধী দল বর্তমানে। তাহলে রানিং গভর্নমেন্ট পার্টিকে তারা এখন হচ্ছে কনজারভেটিভ পার্টি। তো বলতেছে যে জেনারেল ইলেকশনে আশা করা যায়, ইজ এক্সপেক্টেড আশা করা যায়, প্রেজেন্ট ইনফিনিটেন্সের প্যাসিভ ভয়েস, যে টু সি দ্য মেইন অপোজিশন লেবার পার্টি, প্রধান বিরোধী দল লেবার পার্টি রিটার্ন টু পাওয়ার, ক্ষমতায় আসবে আফটার 14 ইয়ার্স, 14 বছর পরে ক্ষমতায় আসবে। তো এখানে বলছে আবার হেয়ার আর দ্য মেইন প্লেয়ার্স ইন দ্য ন্যাশন ওয়াইড ভোট, অর্থাৎ এই যে দেশব্যাপী এই যে ভোট মানে ইলেকশন বা পুল, সেখানে মেইন প্লেয়ার কারা, মেইন বিষয়গুলো কারা আসলে প্রধান পলিটিক্যাল পার্সন, কি মেইন প্লেয়ার্স বলতে কারা প্রধান পলিটিক্যাল পার্সন, সেই বিষয়গুলো পরবর্তীতে একে একে আমরা জানতে পারবো। তো প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আপনার লেবার পার্টির কেয়ার স্টেমার, কারণ ওনাকে মনে করা হচ্ছে ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার ইউকের। কেয়ার স্টেমার মানে যে বর্তমানে যে ঋষি সুনাক আছে তার পলিটিক্যাল পার্টি মানে কনজারভেটিভ পার্টি 14 বছর ধরে ক্ষমতায় থাকার কারণে অনেক বদনাম আছে। এই কারণে কেয়ার স্টেমারকে বলা হচ্ছে যে সে আসলে তাদের লেবার পার্টি এবার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো লেবার লিডার কেয়ার স্টেমার ইজ এ ফর্মার হিউম্যান রাইট লয়ার। তো তার কেয়ার স্টেমারের আগে কী করতো, এখানে বলছে তিনি হচ্ছেন একজন হিউম্যান রাইট মানবাধিকার আইনজীবী অ্যান্ড চিফ পাবলিক প্রসিকিউটর। তো আমরা জানি এই যে পাবলিক প্রসিকিউটর অর্থ হচ্ছে সরকার পক্ষের আইনজীবী, তিনি সরকার পক্ষের প্রধান আইনজীবী ছিল। ট্রিপ্ট শব্দটার অর্থ হচ্ছে এখানে আপনার প্রেডিক্টেড
এক্সপেক্টেড বাই পুলস্টার অর্থ হচ্ছে নির্বাচন সম্পর্কে যারা মন্তব্য করে, অথবা পুলস্টার বলতে এখানে বলতেছে নির্বাচন সম্পর্কে যারা বিভিন্ন রকম এক্সপার্টস আছে, কমেন্টেটরস আছে, যারা নির্বাচন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে, তারা কি করছে, টিপ মানে প্রেডিক্টেড করছে, অথবা তারা আশা করছে টু উইন দ্য ইলেকশনে জয়লাভ করবে। কে জয়লাভ করবে? এই কেয়ার স্ট্যামার জয়লাভ করবে অ্যান্ড বিকাম প্রাইম মিনিস্টার, এবং তিনি প্রাইম মিনিস্টার হবে। এর ফুল অর্থ হচ্ছে লেবার লিডার কেয়ার স্টেমার ইজ এ ফর্মার হিউম্যান রাইট লয়ার। তিনি হচ্ছে প্রাক্তন একজন মানবাধিকার আইনজীবী এবং একজন প্রধান সরকার পক্ষের প্রসিকিউটর মানে আইনজীবী, এবং টিপড বাই পুলস্টার, এবং তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে মানে প্রেডিকশন। টিপড মানে এখানে প্রেডিক্টেড। পুলস্টার সত্য হচ্ছে যারা এক্সপার্টস আছে তার সম্পর্কে প্রেডিকশন করছে যে তিনি আসলে টু ইন দ্য ইলেকশন নির্বাচন জয়লাভ করবে অ্যান্ড বিকাম প্রাইম মিনিস্টার, এবং তিনি প্রাইম মিনিস্টার হবে। তো আমরা ওনার কেয়ার স্ট্যামারের ছবিটা দেখব, যেহেতু উনি ভবিষ্যৎ প্রাইম মিনিস্টারের সম্পর্কে সবাই বলছে উনি প্রাইম মিনিস্টার হবে। উনি হচ্ছে কেয়ার স্ট্যামার। তো ওনার নামটা আমরা দেখে নিব, কেয়ার স্ট্যামার। তো স্ট্যামার, যার বয়স হচ্ছে 61 ইয়ার্স, হ্যাজ বিন ক্রেডিটেড উইথ মুভিং হিজ পার্টি, অর্থাৎ তার নামে তাকে যে কারণে তার সুনাম আছে, হ্যাজ বিন ক্রেডিট, অর্থাৎ তার সম্পর্কে বলা হয় যে সে মুভিং হিজ পার্টি ব্যাক টু দ্য সেন্টার গ্রাউন্ড, তার দলকে সে আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে। রুটিং আউট অ্যান্টি সেমিটিজম, রুট আউট অর্থ এখানে রিমুভিং, কেমন, রুট আউট অর্থ হচ্ছে কোনো কিছু নির্মূল করা, সমূলে উৎপাটন করা, রুটিং আউট। তো তিনি যে তার দলকে টু দ্য সেন্টার গ্রাউন্ড, রাজনীতির তার দলটা ব্যাকফুটেড ছিল, 14 বছর ধরে ক্ষমতায় আসতে পারে নাই। এই কেয়ার স্টেমার, তাকে এই কারণে বলা হয় যে আসলে সে তার দলটাকে এই গত 14 বছরে বিভিন্নভাবে গঠন করছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আনছে। তো এই যে আলোচনার কেন্দ্রবিন্দুতে কীভাবে আসছে, রুটিং আউট অ্যান্টি সেমিটিজম। তো অ্যান্টি সেমিটিজম হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম, যেটা দ্বারা বোঝায় যে ইহুদি বিদ্বেষ, হস্টিলিটি টু দ্য জিউস পিপল। তো আমরা রুট আউট অর্থ হচ্ছে রিমুভিং, অ্যান্টি সেমিটিজম অর্থ হচ্ছে ইহুদি বিদ্বেষ, অর্থাৎ তার সম্পর্কে বলা হয় যে তাদের দলের মধ্যে যে ইহুদি বিদ্বেষ ছিল, ইহুদের, আমরা জানি ইউরোপে প্রচণ্ড অ্যান্টি সেমিটিজম আছে, ইহুদি বিদ্বেষ আছে। তো তার দলের মধ্যে যারা ইহুদি বিদ্বেষ ছিল তাদেরকে সেই ভাবধারা তিনি দূর করছে। সিন্স সাকসিডিং লেফট উইঙ্গার, তো আমরা জানি যে আসলে লেফট উইঙ্গার বলতে বামপন্থী রাজনীতিবিদ, যারা লেফট উইঙ্গার বলতে যারা সাধারণত সোশ্যাল ইকুয়ালিটি, পাবলিক ওয়েলফেয়ার এবং রিফর্ম নিয়ে কথা বলে, তাদেরকে লেফট উইঙ্গার বলা হয়। তো সাকসিডিং অর্থ হচ্ছে কারো উত্তরসূরি হিসেবে তার জায়গায় আসা। তো তিনি এই যে অ্যান্টিসেমিটিজম যে রুট আউট করছে, দূর করছে, এটা কখন থেকে, যখন থেকে, সিন্স অর্থ এখানে যখন থেকে, সাকসিডিং লেফট উইঙ্গার বামপন্থী নেতা জেরেমি কভিনের জায়গায় আসছে, অর্থাৎ এই লেবার পার্টির প্রধান আগে ছিল যে জেরেমি কভিন অ্যাজ লিডার ইন এপ্রিল 2020, অর্থাৎ এই যে 2020 সালের এপ্রিল মাসেও কিন্তু এই লেবার পার্টির প্রধান ছিল জেরেমি কভিন। তো জেরেমি কভিনের জায়গায় কিন্তু আমাদের এই যে কেয়ার স্টেমার আসছে, এবং তিনি আইসা তাদের দলকে একটা সেন্ট্রাল পজিশনে নিয়ে আসছে, এবং এই গত 4-5 বছরে তিনি সকল ধরনের অ্যান্টিসেমিটিজম তাদের দলে যেগুলো ছিল এগুলো দূর করছে। হ্যাঁ, তারপর সে লেফট উইঙ্গার জেরেমি কভিনের স্থলাভিষিক্ত হয়েছে 2020 সালে। তো আমরা জেরেমি কভিনের ছবিটা দেখব। তিনি আসলে লেবার পার্টির প্রধান ছিল, লেফট উইঙ্গার লেবার পার্টির প্রধান ছিল। 2020 সালে তার জায়গায় কেয়ার স্টেমার আসছে, জেরেমি কভিন। তো আমরা এখানে অ্যান্টিসেমিটিজম যে ইহুদি বিদ্বেষ, এই মিনিংটা দেখব। অ্যান্টিসেমিটিজম অর্থ হচ্ছে হস্টিলিটি অর প্রেজুডিস টু এগেইনস্ট জিউস পিপল, ইহুদিদের প্রতি ইহুদি বিদ্বেষ যেটাকে বলে। অ্যান্টিসেমিটিজম অর্থ হচ্ছে ইহুদি বিদ্বেষ, হস্টিলিটি, প্রেজুডিস এগেইনস্ট জিউস পিপল। হি ইজ এ লিডার ইন দ্য ফাইট এগেইনস্ট অ্যান্টিসেমিটিজম, অর্থাৎ সে ইহুদি বিদ্বেষ যেই মতবাদ আছে তার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ইহুদি বিদ্বেষ, যেহেতু বর্তমান সময়ে এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দেশেই। তো এখানে বলছে বিশেষ করে ইউরোপের দেশে, আমাদের দেশে ইহুদি বিদ্বেষ কোনো প্রবলেম না, কিন্তু ইউরোপের দেশে ইহুদি বিদ্বেষ, যেহেতু এটা আমরা ইহুদিদেরকে নিয়ে তেমন আমাদের ইহুদি মারিও নাই আমাদের বাংলাদেশ বা সাবকন্টিনেন্ট, কিন্তু ইউরোপে লক্ষ ইউরোপ আসলে ইহুদিদেরকে হত্যা করা হয়েছে, এই কারণে তাদের সেটা পলিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাপোর্টার্স মানে যারা ভোটার্স অথবা সমর্থক। সি হিম অ্যাজ এ
ভোটার্সরা তাকে খুব প্র্যাকটিক্যাল মানুষ মনে করে। কেয়ার স্টেমারকে, লেবার পার্টির, আমরা কিন্তু কেয়ার স্টেমার সম্পর্কে জানতেছি, লেবার পার্টির প্রধান সম্পর্কে জানতেছি। তো এখানে প্র্যাগমেটিক শব্দের অর্থটা আমরা দেখব। প্র্যাগমেটিক অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল, ডিলিং উইথ থিংস সেন্সিবলি, কোনো কিছু যৌক্তিকভাবে বিবেচনা করা, রিয়েলিস্টিক্যালি, বাস্তবতার সাথে, ইন এ ওয়ে দ্যাট ইজ বেসড অন প্র্যাকটিক্যাল রাদার দ্যান থিওরিটিক্যাল কনসিডারেশন। থিওরিটিক্যাল অর্থ হচ্ছে তাত্ত্বিক অথবা বইয়ের যে গদবাদা বিষয় না করে আপনার প্র্যাকটিক্যাল দিক থেকে, রিয়েলিস্টিক দিক থেকে, যে রিয়েলিস্টিক সেন্সিবল দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সেটাকে বলে প্র্যাগমেটিক। তো আসলে কেয়ার স্টিমারের যারা সমর্থক তারা বলতেছে কেয়ার স্টিমার খুবই প্র্যাকটিক্যাল মানুষ, একজন মানুষ, সেফ পেয়ার অফ হ্যান্ডস, সে একজন নিরাপদ মানুষ, আইডিয়ালি সুইটেড টু ম্যানেজিং ব্রিটেন, এবং সে খুব যোগ্য একজন ব্যক্তি ব্রিটেনকে ব্যাক ফ্রম ইকোনমিক ডেক্লাইন, অর্থাৎ তাদের যে অর্থনৈতিক যে ডেক্লাইন মানে কি, মানে অর্থনৈতিক খারাপ অবস্থা যে আছে, ডেক্লাইন অর্থ আমরা জানি কোনো কিছু হ্রাস পাওয়া বা কমে যাওয়া, অথবা অর্থনীতির যে তলানি থেকে ব্যাক টু মানে ফিরিয়ে আনার জন্য তিনি একজন আইডিয়ালি সুইটেড মানুষ, এই কেয়ার স্টেমার সম্পর্কে বলছে। এইবার সবাই ভালো বলছে না, সাপোর্টার্সরা বলছে ভালো কথা, আবার ক্রিটিক্সরা কি বলছে, সমালোচকরা বলছে, সমালোচকরা অভিযোগ করছে অ্যাকিউজ সামওয়ান অফ সামথিং। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমি আমার পেইড ক্লাসগুলোতে এই বিষয়গুলো দিয়ে এক্সাম্পল বানাই, আপনাদের কাছ থেকে এক্সাম্পল নেই, তখন জিনিসগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। যে ক্রিটিক্সরা অ্যাকিউজ সামওয়ান অফ সামথিং, যেমন আমি আমার ছোটো ভাইকে বলছি যে ইয়েতে অভিযুক্ত করছি যে তুমি একজন অলস, কেমন অ্যাকিউজড মাই ইয়াঙ্গার ব্রাদার অফ বিইং ভেরি আইডল। তাহলে আমি কিন্তু এখানে একটা সেন্টেন্স তৈরি করছি। এই যে অ্যাপ্লিকেশন করা, সেন্টেন্সটা তৈরি করতে পারা, এই লেভেল পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা পাবেন না। ক্রিটিক্স অ্যাকিউজ হিম, প্রেজেন্ট সিম্পল টেন্স, সমালোচকরা তার নামে বদনাম করে যে সে একজন বিং অ্যান আনইন্সপায়ারিং ফ্লিপ ফ্লপার। তো ফ্লিপ ফ্লপার শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। ফ্লিপ ফ্লপার শব্দের অর্থ হচ্ছে সামওয়ান হু মানে চেঞ্জেস হিজ ডিসিশন কোয়াইট অফেন। অর্থাৎ ফ্লিপ ফ্লপার অর্থ হচ্ছে কেউ যখন তার সিদ্ধান্ত অনবরত চেঞ্জ করতে থাকে, একটা নির্দিষ্ট সিদ্ধান্তের উপরে থেকে কাজ না করতে পারে, তাকে বলে ফ্লিপ ফ্লপার। যেমন দেখেন ছেলেবেলা আমরা অনেকেই সকালবেলা সিদ্ধান্ত নিই না, আজকে রাত্রেবেলা সিদ্ধান্ত নিই আগামীকালকে থেকে নামাজ পড়বো, পড়াশোনা করবো, প্রচুর পড়াশোনা করবো, সকালবেলা সিদ্ধান্ত আবার পরিবর্তন করে ফেলছি। অনেকে স্মোকিং করে যে আমি স্মোকিং চেঞ্জ করব, আবার হঠাৎ করে স্মোকিং চেঞ্জ করে না, সেই স্মোকিং করতে থাকে। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপার। এখানে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়ার স্টেমার সম্পর্কে ফ্লিপ ফ্লপার বলার কারণ হচ্ছে তারা তাদের পলিটিক্যাল পার্টি একটা পলিসি নেয়, আবার পলিসি থেকে বের হয়ে আসে, এই কারণে অভিযোগ করছে যে আপনি আসলে একজন ফ্লিপ ফ্লপার। আমরা ফ্লিপ ফ্লপার শব্দের অর্থটা দেখব। টু চেঞ্জ আ প্ল্যান কমপ্লিটলি, কোনো মানে প্ল্যান মানে সম্পূর্ণ পরিবর্তন করার বিষয়টাকে বলা হয় মানে ফ্লিপ ফ্লপ। এবং ফ্লিপ ফ্লপের একটা আপনার সিনোনিম দিয়েছে সুইচ ওয়ানস পজিশন অর অপিনিয়ন, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো বলছে, সমালোচকরা বলছে, তাকে অভিযুক্ত করছে যে সে আনইন্সপায়ারিং অর্থ হচ্ছে যিনি মানুষকে খুব বেশি ইন্সপায়ারিং না, একজন নেতার, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সে খুব বেশি উৎসাহব্যঞ্জক মানুষ না, এবং তিনি তার ডিসিশন বারবার চেঞ্জ করে। হু হ্যাজ ফেইল টু স্পেল আউট এ ক্লিয়ার ভিশন। স্পেল আউট শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে আপনার এক্সপ্লেইন অর মেক ক্লিয়ার। স্পেল আউট শব্দের অর্থটা দেখবো আমরা, যে এটা অর্থ হচ্ছে এক্সপ্লেইন করা, মেক পরিষ্কার করতে, ভিশন, অর্থাৎ সে ব্যর্থ হয়েছে। মানে তার সমালোচকরা বলছে সে তো একজন আনইন্সপায়ারিং মানুষ এবং একজন ফ্লিপ ফ্লপার, এবং এছাড়াও তিনি আসলে ব্যর্থ হয়েছে যে তারা রাষ্ট্রের ক্ষমতায় আসলে তাদের ভিশন কী হবে ফর দ্য কান্ট্রি ডিউরিং এ কস্টাস ক্যাম্পেইন। অর্থাৎ এই যে নির্বাচনের আগে ক্যাম্পেইনে তারা তাদের অবস্থান, তাদের ভিশন প্রকাশ করতে, যেমন আমাদের আওয়ামী লীগের একটা ভিশন আছে নির্বাচনের আগে, তারা বলে আমরা ম্যানিফেস্টো কী, কেমন তাদের নির্বাচনী ইশতেহারে কী কী আছে, বিএনপিও বলে। তো এই কথাটাই বলছে যে সে আসলে এই ক্যাম্পেইনে এই জিনিসগুলো স্পেল আউট, পরিষ্কার করতে পারে নাই। স্পেল আউট শব্দের অর্থটা দেখব। স্পিক দ্য লেটার্স দ্যাট ফর্ম এ ওয়ার্ড ইন সিকুয়েন্স। এখানে এই অর্থ না, দ্বিতীয় অর্থটা এক্সপ্লেন সামথিং ইন ডিটেল, বিস্তারিতভাবে বলা, কোনো কিছু পরিষ্কারভাবে বলা, এক্সপ্লেন করা, বিস্তারিতভাবে এক্সপ্লেন করা, মেক ক্লিয়ার করা, ক্লারিফাই করা। স্পেল আউটটা অনেকটা ক্লারিফাই করা। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। স্পেলের
ফ্লেজার ভার্ব। আমরা স্পেল অর্থ জানি কোনো কিছু তরল পদার্থ ফেলে দেওয়া, এখানে স্পেল অর্থ কোনো তরল পদার্থ ফেলে দেওয়া না, এখানে স্পেল আউট অর্থ হচ্ছে টু এক্সপ্লেন সামথিং ইন ডিটেল, কোনো কিছু বিস্তারিতভাবে এক্সপ্লেন করা এবং ক্লারিফাই করা। তো বলছে সমালোচকরা বলছে তিনি আসলে স্পেল আউট করতে পারে নাই তার ভিশন কী হবে নির্বাচনের পরে দেশের জন্য, তার ক্যাম্পেইনেতে সেই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে। স্টেমার ওয়াজ বর্ন, আমরা জানি জন্মগ্রহণ করলে প্যাসিভ হয়, এটা কিন্তু প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। স্টেমার জন্মগ্রহণ করেছিল ইন লন্ডনে জন্মগ্রহণ করছিল টু আ টুল মেকার ফাদার, তার বাবা যন্ত্র বানাইতো, মেশিন বানাইতো। টুল মেকার মানে যন্ত্র যারা বানায়, বিভিন্ন মেশিন যারা বানায়, তার বাবা মেশিন বানাইতো, সেই পরিবারে তার জন্ম হয়েছে। অ্যান্ড এ নার্স মাদার, এবং তার মা একজন নার্স সেবিকা ছিল। হিজ আনইউজুয়াল ফার্স্ট নেম, অর্থাৎ এই যে এখানে ফার্স্ট নেম বলতে বলছে কোনো মানুষের প্রথম নামটা বলে ফার্স্ট নেম, যেটা কেয়ারটা হচ্ছে ফার্স্ট নেম আর স্টেমারটা হচ্ছে তার মূল নাম। তো এইখানে বলছে তার যে অস্বাভাবিক যে প্রথম নামটা ওয়াজ হিজ সোশ্যালিস্ট প্যারেন্টস ট্রিবিউট, অর্থাৎ তার বাবা মাও কিন্তু সোশ্যালিস্ট ছিল। সোশ্যালিস্ট মানেই বলতে লেবার পার্টি বোঝায়, যারা লেফট উইঙ্গার অথবা লেফট মানে বামপন্থী রাজনৈতিক দল তাদেরকে সোশ্যালিস্ট পার্টিও বলে। তো আসলে এখানে বলছে যে তার অস্বাভাবিক যে নামটা যেটা কেয়ার স্টামা, তো সেই নামটা আসলে তার বাবা মা তারে দিছে। সোশ্যালিস্ট প্যারেন্ট বলার অর্থ হচ্ছে তার বাবা মা ছিল লেবার পার্টি, মানে সোশ্যালিস্ট পার্টি মানে হচ্ছে বামপন্থী রাজনীতি দল, এবং লেবার পার্টি আমরা জানি একটা বামপন্থী লেফট উইং একটা পলিটিক্যাল পার্টি। তো তার বাবা মা কার সম্মানে নামটা দিছে? লেবার পার্টির যে ফাউন্ডিং ফাদার মানে প্রতিষ্ঠাতা কেয়া হার্ডি। তো আসলে আমরা এখানে জানতে পারলাম যে লেবার পার্টির আসলে প্রতিষ্ঠাতা হচ্ছে কেয়া হার্ডি। আমরা কেয়া হার্ডির ছবিটা দেখব। এ হচ্ছে কেয়া হার্ডি, ইনি আসলে লেবার পার্টি প্রতিষ্ঠা করছে। তো এখানে বলছে যে কেয়ার হার্ডির নাম অনুসারে তার বাবা মা যেহেতু কেয়ার হার্ডির দলের বামপন্থী রাজনীতির বক্ত ছিল, তার নামের আগে কেয়ার স্টেমার নাম রাখছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে লেবার পার্টির তার রক্তে লেবার পার্টি আছে। দ্য কিন ফুটবলার অ্যান্ড আর্সেনাল ফ্যান, অর্থাৎ কেয়ার স্টেমার সম্পর্কে বলছে তিনি খুব পছন্দ করে ফুটবল খেলেও বটে তিনি, তীক্ষ্ণ একজন ফুটবলার এবং আর্সেনালের একজন ফ্যান। ওয়াজ নাইটেড বাই কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড, কুইন এলিজাবেথ তাকে নাইট উপাধি দিছে। তো নাইট উপাধি দেয় আসলে কাকে দেয় এটা আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, যিনি আসলে দেশের পলিটিক্যাল এরিয়াতে অথবা ল, জাস্টিস, ইকোনমিক যেই কোনো ক্ষেত্রে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, আপনার হেলথ, যেই কোনো ক্ষেত্রে যদি বড় ধরনের অবদান রাখে তাকে নাইট উপাধি দেওয়া হয় ইংল্যান্ডে। তো আসলে আমরা জানি উনি পাবলিক প্রসিকিউটর ছিল এবং হিউম্যান রাইট লয়ার ছিল, এই কারণে কেয়ার স্টেমারকে কুইন এলিজাবেথ নাইট উপাধি দিচ্ছিল ফর সার্ভিস, তার সেবার জন্য টু ক্রিমিনাল জাস্টিস, অর্থাৎ তার এই যে ক্রিমিনাল জাস্টিস অপরাধীদের সাজার ক্ষেত্রে তিনি যে রোল প্লে করছে এই কারণে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। বাট রেয়ারলি ইউজেস দ্য প্রিফিক্স, অর্থাৎ এই যে নামের আগে কেয়ার এটা কিন্তু একটা প্রিফিক্স, কোনো কিছু আগে থাকা মানে হচ্ছে প্রিফিক্স। যেমন ধরেন নোনের আগে আমি বসালাম আননোন, আনটা কিন্তু এখানে প্রিফিক্স। এখানে কেয়ার স্টেমারের আগে কেয়ারটাকে প্রিফিক্স বলছে। রেয়ারলি ইউজেস দ্য প্রিফিক্স স্যার বিফোর হিজ নেম, অর্থাৎ কেউ যদি নাইট উপাধি পায় সাধারণত সবাই নামের আগে স্যার বসায়, কেমন স্যার আইজাক নিউটন, কিন্তু উনি আসলে রেয়ারলি ইউজেস এটা আসলে ব্যবহার করে না। কেয়ার স্টেমার তার নামের আগে স্যার ব্যবহার করে না। এইবার ব্রিটিশ পলিটিক্সে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ঋষি সুনাক। তো ঋষি সুনাক বর্তমানে কনজারভেটিভ পার্টির প্রধান এবং সেই কনজারভেটিভ পার্টির ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি নির্বাচনটা ডাকছে, স্বাভাবিকভাবেই যারা ক্ষমতায় থাকে তারাই 5 বছর পরে ইলেকশন ডাকে। ঋষি সুনাকের বয়স বেশি না, 44 ইয়ার্স, ইজ সিকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এইভাবে আপনাদেরকে টেন্সগুলো দেখায় দেব। ঋষি সুনাক ইজ সিকিং হিজ ওন ম্যান্ডেট। ঋষি সুনাক তার ম্যান্ডেট মানে সে তার ভোট চায় ফ্রম দ্য ব্রিটিশ পাবলিক, ব্রিটিশ জনগণের কাছ থেকে। হ্যাভিং বিং ইনস্টলড অ্যাজ কনজারভেটিভ লিডার, যেহেতু সে কনজারভেটিভ লিডার বর্তমানে। অ্যান্ড দেয়ার ফর প্রাইম মিনিস্টার, এবং সে প্রাইম মিনিস্টার হয়েছে বাই হিজ ওন এমপিজ ইন অক্টোবর 2022। অর্থাৎ ঋষি সুনাক কিন্তু জনগণের ভোটে আসলে ক্ষমতায় আসে নাই, তিনি আসলে তাদের যেই রেফারেন্ডামের মতো তা অনাস্থা প্রকাশ করছে তার আগের যিনি লিডার ছিল, কনজারভেটিভ লিডার ছিল, আমরা পরবর্তী দেখব। তার জায়গায় ঋষি সুনাক আসছে, তার দলের যারা এমপি আছে তার এমপিরা আসলে কনজারভেটিভ পার্টির এমপিরা তাকে ক্ষমতায় বানাইছে। তো আমরা এখানে বুঝতে পারছি ঋষি সুনাক তার ভোট চাইতেছে ব্রিটিশ জনগণের কাছ থেকে, যেহেতু সে কনজারভেটিভ পার্টির লিডার।
তার দলের জন্য সে ভোট চাচ্ছে এবং সে আসলে এইভাবে ভোট চায় প্রাইম মিনিস্টার হতে চায়, কেমন, এবং এভাবেই সে 2022 সালে প্রাইম মিনিস্টার হয়েছিল। হি সাকসিডেড, আমরা আগে বলছি সাকসিড অর্থ হচ্ছে কারো পজিশনে, কারো চেয়ার দখল করা, কারো ক্ষমতায় আসা। আমার কলেজে একজন প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালে যা রিটায়ার্ড করছে, সেই প্রিন্সিপাল রিটায়ার্ড করে আরেকজন প্রিন্সিপাল আসছে, তাহলে আমরা বলবো মিস্টার রহিম সাকসিডেড মিস্টার করিম, মিস্টার রহিম সাকসিডেড মিস্টার করিম। তো লিজ ট্রাস, কেমন, এখানে লিজ ট্রাস্টের জায়গায় সে ক্ষমতায় আসছে। অর্থাৎ আপনার এই যে 2022 সালে আমরা দেখলাম যে অক্টোবর মাসে ঋষি সুনাক ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছে, এটা কিন্তু লিজ ট্রাসের জায়গায়, লিজ ট্রাস প্রাইম মিনিস্টার ছিল, তার জায়গায় সে ক্ষমতায় আসছে। হু ওয়াজ আউস্টেড, আউস্টেড অর্থ হচ্ছে কাউকে ক্ষমতা থেকে নামানো, তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল অথবা তার প্রাইম মিনিস্টার পদ থেকে নামানো হয়েছিল ফলোয়িং জাস্ট 49 ডেজ ইন পাওয়ার, তিনি ক্ষমতায় ছিল শুধুমাত্র 49 দিন। আফটার হার ট্যাক্স কাটিং ইকোনমিক এজেন্ডা, অর্থাৎ সে ট্যাক্স কাটিং একটা অর্থনৈতিক মানে তার একটা আইন বাস্তবায়ন করছিল, স্পুকড মার্কেটস, এবং যেটার কারণে রাজনৈতিক বাজারে ইংল্যান্ডের পলিটিক্যাল এরিনায় স্পুকড হয়েছে। স্পুক অর্থ হচ্ছে একটা আমরা দেখব স্পুক অর্থ হচ্ছে একটা ফ্রাইটেন, ভীতি সঞ্চার করা, আননার্ভ মানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়া। দি স্পুকড এ কাপল অফ গ্রিজলি বিয়ার্স, তারা কিছু বিয়ার ভাল্লুককে উত্তেজিত করে ফেলছিল, ভয় ভীতি প্রদর্শন করেছিল। যেমন স্পুক অর্থ হচ্ছে এখানে ফ্রাইটেন করা। তো বলছে লিজের জায়গায় আসলে ঋষি সুনাক ক্ষমতায় আসছে এবং এই লিজ ট্রাস আসলে ক্ষমতায় 49 দিনে ক্ষমতায় থাকার পরে তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, যেহেতু সে ট্যাক্স কাটিং ইকোনমিক এজেন্ডা নিয়ে আসছিল, যে এজেন্ডা আসলে একটা অস্থিতিশীলতা তৈরি করছিল, এবং লস্ট হার দ্য সাপোর্ট অফ দ্য পার্টি, এবং দল তাকে আর সাপোর্ট করেনি। সুনাকের সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ দিছে, এইটুকু শেষ করছে। এখানে আমরা দেখব যে সাবঅর্ডিনেট ক্লজটা এমন একটা জায়গায় দিছে যে মেইন ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিছে, এগুলোরে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন, রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজও বলে অনেকে। ঋষি সুনাক হু ইজ অফ ইন্ডিয়ান ডিসেন্ট, বলছে ঋষি সুনাক হচ্ছে ইন্ডিয়ার বংশোদ্ভূত, ইজ দ্য ইউকেস ফার্স্ট ব্রিটিশ এশিয়ান হিন্দু প্রাইম মিনিস্টার, অর্থাৎ ঋষি সুনাক হচ্ছে প্রথম এশিয়ার একজন এশিয়ায় জন্মগ্রহণ করছে এবং হিন্দু প্রাইম মিনিস্টার। দ্য এক্স ফিন্যান্সার, অর্থাৎ এই ঋষি সুনাক সম্পর্কে এখানে একটা ব্যবহার করছে, ঋষি সুনাকের আরেকটা পরিচয় ব্যবহার করছে। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই কনজারভেটিভ পার্টিতে টাকা বিনিয়োগ করছে, অর্থায়ন করছে। দ্য এক্স ফিন্যান্সার হ্যাজ বিন ক্রেডিটেড উইথ স্টেডিং অর্থ হচ্ছে কোনো কিছুর স্থিতিশীল করা, গভর্নমেন্ট, সে সরকারকে স্থিতিশীল করছে এই ঋষি সুনাক, এটা কিন্তু ঋষি সুনাক। এই এক্স ফিন্যান্সার হ্যাজ বিন ক্রেডিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সম্পর্কে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সে যেই কাজটা ভালো করছে এটা বলা আমরা ক্রেডিট সামওয়ান উইথ সামথিং, অর্থাৎ সে কী করছে, স্টেডিং করছে। স্টেডি অ্যাডজেক্টিভটা এখানে বানায় ফেলছে আইএনজি দিয়া। স্টেডিং মানে স্থিতিশীল করা, কোনো কিছু স্বাভাবিক করা, গতিশীল করা, সে গতিশীল করছে সরকারকে। ফলোইং দ্য খ্যাওস অফ ট্রুস, এবং বরিস জনসন, আমরা জানি পরপর দুইজন, যেমন মাত্র 49 দিন ছিল আপনার লিজ ট্রুস, তো লিজ ট্রুস 49 দিন থাকার পরে এর আগে ছিল বরিস জনসন, তো বরিস জনসন নিজেই স্টেপ ডাউন করছে ক্ষমতা থেকে। তাহলে এই যে প্রিমিয়ারশিপ মানে প্রধানমন্ত্রী থেকে বরিস জনসন এবং লিজ ট্রুস দ্রুত ক্ষমতা থেকে নেমে যাওয়ার কারণে যে ক্যাওসটা হয়েছিল, সেই ক্যাওসটা কারণে সরকারের যে গতিশীলতা নষ্ট হয়েছিল, সেই গতিশীলতা স্থির করছিল আসলে এই ঋষি সুনাক। অ্যান্ড ফর স্লাশিং ইনফ্লেশন, এবং ঋষি সুনাকের আরেকটা সুনাম হচ্ছে তিনি স্লাশ অর্থ হচ্ছে কন্ট্রোল, এখানে স্লাশ ইনফ্লেশন অর্থ হচ্ছে মানে কন্ট্রোল করা, কমিয়ে আনা, ডেক্লাইন করা, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি তিনি কমাইছে। তাই ঋষি সুনাকের সম্পর্কে দুইটা এখানে ক্রেডিট পাইলাম, যে সে আসলে বরিস জনসন এবং লিজ ট্রুস ক্ষমতায় নামার পরে সরকারের মধ্যে যেই মানে ক্যাওস তৈরি ছিল, সেটা সে তার আসার পরে সেটা মানে কমে গেছে এবং সে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। হি হ্যাজ ফেইল, তার সম্পর্কে ক্রিটিক্সরা বলছে যে সে ব্যর্থ হয়েছে। দো টু মিট সেভারাল প্রমিসেস, সে কয়েকটা প্রমিস, আসলে রাষ্ট্র ক্ষমতা থাকলে মানুষ ব্যর্থ হবেই, সে কয়েকটা প্রমিস পূরণ করতে ব্যর্থ হয়েছে, ইনক্লুডিং কাটিং হেলথ
ওয়েটিং লিস্ট, অর্থাৎ আমরা জানি ইংল্যান্ডে ওই দিন একটা আর্টিকেল দেখলাম যে আপনার 70 লক্ষ বা 80 লক্ষ মানুষ অলওয়েজ কী করে রাখে, আবেদন করে রাখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য। অর্থাৎ এই যে হেলথ ওয়েটিং লিস্ট, এদেরকে বলে ওয়েটিং লিস্ট, হেলথ ওয়েটিং লিস্ট। আমার মানে আমি একটু অসুস্থ, ডাক্তার দেখাবো, আমি আগে আবেদন করে রাখতে হবে। এই আবেদন করে রাখার কারণ হচ্ছে ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না। তো এই জিনিসটা আসলে ইনক্লুডিং কাটিং হেলথ ওয়েটিং লিস্ট, অর্থাৎ এই লিস্টটা ছোটো হচ্ছে না, যেটা উনি বলছে যে আমি এটা করব। স্টপিং ইরেগুলার ইমিগ্রেশন, অর্থাৎ সে থামাইতে পারছে না। ইরেগুলার মানে 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 এখানে ইরেগুলার বলার অর্থ হচ্ছে অবৈধ যে ইমিগ্রেশন সেটা উনি থামাইতে পারতেছে না। অ্যান্ড সেন্ডিং ইমিগ্রেন্টস টু রাওয়ান্ডা, এবং একটা নতুন পলিসি মানে ইউকে পার্লামেন্ট একটা নতুন করতেছে ইমিগ্রেশন ঠেকানোর জন্য, যে যারা ইলিগাল ইমিগ্রেন্টস আছেন তাদেরকে রাওয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে। রাওয়ান্ডা হচ্ছে আফ্রিকার একটা দেশ, আমরা দেখব এ হচ্ছে রাওয়ান্ডা, আফ্রিকার একটা ভূখণ্ড, দেশ বলবো বা ভূখণ্ড। তো আমরা এই রাওয়ান্ডাটা কোথায় অবস্থিত আমরা একটু দেখব। এ হচ্ছে রাওয়ান্ডা, কেমন, এ হচ্ছে রাওয়ান্ডা। আমরা যদি দেখি উগান্ডা, রাওয়ান্ডা, এই যে বৃত্তটা এটা হচ্ছে রাওয়ান্ডা, কেমন, এই হচ্ছে আফ্রিকা মহাদেশের রাওয়ান্ডাতে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে আসলে পাঠিয়ে দেওয়ার একটা তাদের পার্লামেন্টের কথা হয়েছে, এবং এটা করতেও তিনি ব্যর্থ হয়েছে। তাহলে তার ব্যর্থতাগুলো কি কি? হি হ্যাজ ফেইল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে ব্যর্থ হয়েছে টু মিট করতে, মানে মিট মানে সফল হতে ব্যর্থ হয়েছে কিছু প্রমিস, সেগুলো হচ্ছে কাটিং হেলথ ওয়েটিং লিস্ট, অর্থাৎ বড় স্বাস্থ্যসেবা পাওয়া যে লিস্টটা মানুষ স্বাস্থ্যসেবা আসলে পাচ্ছে না। স্টপিং ইরেগুলার ইমিগ্রেশনও কমাতে পারছে না, এবং ইমিগ্রেন্টস যারা আছে অবৈধ তাদেরকে রাওয়ান্ডাতে পাঠাতে পারতেছে না, এই কারণে তার সমালোচনা আছে। সুনাক হ্যাজ রান এ লাকলাস্টা অ্যান্ড মিসেফস্ট্রিউন ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইনের সময় সুনাক খুব একটা ভালো কাজ করতে পারে নাই। হ্যাজ রান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি নির্বাচনের আগে ক্যাম্পেইন করা হয়, ক্যাম্পেইনের সফলতার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এখানে বলছে সুনাক যে ক্যাম্পেইন করছে এটা খুবই লাকলাস্টার, অর্থ হচ্ছে মানে আলো ছাড়া, এটার মধ্যে কোনো কি ছিল না, এটার মধ্যে মানুষের কোনো আশার কিছু ছিল না। আমরা লাকলাস্টার শব্দটার অর্থটা দেখব। লাকলাস্টার হচ্ছে লেকিং ভাইটালিটি, ফোর্স, কনভিকশন, আনইন্সপায়ার্ড অর আনইন্সপায়ারিং, অর্থাৎ তার যেই মানে আমরা কি বলবো ক্যাম্পেইন, নির্বাচনী ক্যাম্পেইন, সেগুলো মধ্যে ভাইটালিটি মানে জীবনহীন ছিল, ফোর্স তেমন একটা ফোর্স ছিল না, কনভিকশন মানুষ কনফিডেন্ট পায় নাই, আনইন্সপায়ার্ড এবং আনইন্সপায়ারিং ছিল। তো আমরা বুঝতে পারছি ডাল ছিল, কালারলেস ছিল তার, এই লাকলাস্টার অর্থ হচ্ছে কালারলেস, কেমন। আমরা লেক শব্দের লাস্টার অর্থ হচ্ছে আমরা জানি দুটি আলো, তো লাকলাস্টার অর্থ হচ্ছে আমরা জানি যে কালারলেস, ডাল ছিল। তো আসলে বলছে যে তার নির্বাচনী ক্যাম্পেইন সে একটা মানে কালারহীন ছিল এবং মিসেফস্ট্রিউন, এবং এখানে কিন্তু অনেক কিছু আমরা জানতে হবে। বিষয়টা হচ্ছে মিসেফস্ট্রিউন বলা হচ্ছে দুর্ঘটনাপ্রসূত একটা ক্যাম্পেইন করছে। এখানে দুর্ঘটনাপ্রসূত ক্যাম্পেইন অর্থ হচ্ছে তাদের দেশে ইলেকশন হওয়ার কথা ছিল, যেহেতু 2019-এর নভেম্বরে হয়েছে, 2024-এর নভেম্বরে মানে, এবং ডেডলাইন ছিল 25 জানুয়ারিতে, কিন্তু সে কিন্তু খুব দ্রুত মানে 4-5 মাস আগেই সে কিন্তু ক্যাম্পেইন দিয়ে দিছে, ইলেকশনের ঘোষণা করে দিছে। তো এখন এই যে ইলেকশনের ঘোষণা করছে, এবং সেই ঘোষণা যেদিন করছে সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, ইংল্যান্ডে সাধারণত প্রচণ্ড বৃষ্টি থাকে, তো ভালো ছিল মানে যাই ছিল, কিন্তু ওই দিন ডি ডে ছিল, আমরা পরবর্তীতে দেখব ডি ডে ছিল, মানে একটা গুরুত্বপূর্ণ এই যে ডি ডে ছিল ইউনিভার্সিটি ইভেন্ট, ডি ডে কী দিন আমরা জানবো, গুরুত্বপূর্ণ একটা দিন, এবং সে সব ওকেশন বাতিল কইরা সে বৃষ্টি ভিজে, আমরা যদি আপনারা যারা মিডিয়াতে আছে দেখবেন, সে আসলে এই ক্যাম্পেইনের ঘোষণা করে। এই কারণে বলছে সুনাক হ্যাজ রান এ লাকলাস্টার মিসেফস্ট্রিউন ক্যাম্পেইন হুইচ স্টার্টেড উইথ হিজ রেইন সোডেন, বৃষ্টি ভিজা অ্যানাউন্সমেন্ট করছে, ঘোষণা করছে অফ দ্য ইলেকশনের ডেটের ঘোষণা করছে, অ্যান্ড ইনক্লুডেড ক্রিটিসিজম ফর স্কিপিং দ্য মেইন ডি ডে ইউনিভার্সিটি ইভেন্ট, এবং খুব আপনার ইউরোপের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে ডি ডে। ওই দিন জার্মান বাহিনীকে মানে পরাজিত করে, আসলে ইউরোপ জার্মান বাহিনীকে পরাজিত করে মিত্রশক্তির আক্রমণের মাধ্যমে। তো এই যে ডি ডের মতো গুরুত্বপূর্ণ দিন তিনি স্কিপ করছে। গুরুত্বপূর্ণ উপলক্ষ ওয়ার্ল্ড লিডার্স যেখানে স্টেজে ছিল, তিনি এটা মিস করে আইসা, তিনি হুট করে বৃষ্টি ভিজে আইসা
নির্বাচনের ডেট ঘোষণা করছে, এই যে অ্যানাউন্সমেন্ট করছে, যে ইলেকশন ডেট ঘোষণা করছে, এবং এর কারণে তার অনেক সমালোচনা করা হয়। তা আমরা এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিসহ্যাভ স্ট্রিম, মানে দুর্ঘটনাভাবে সে হঠাৎ করে ঘোষণা করে ফেলছে, এবং রেঞ্জ রোডেন হচ্ছে সিক্তভাবে তিনি আইসা ইলেকশন ঘোষণা করে, এবং তাকে সমালোচনা করা হয় কারণ হচ্ছে সে ডিডের অনুষ্ঠানে উপস্থিত ছিল না। আমরা ডিডে শব্দটা এটাকে বলা হয় নরমান্ডে ল্যান্ডিংস। ডিডে শব্দটার আসল বিষয় হচ্ছে নরমান্ডে ল্যান্ডিংস। এটা হচ্ছে আমরা যদি দেখি নরমান্ডে ল্যান্ডিংস হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করার জন্য জার্মান বাহিনী ফ্রান্স দখল করে নেয়, তখন ফ্রান্স মুক্ত করার জন্য ফ্রান্সের একটা স্টেট হচ্ছে নরমান্ডে ল্যান্ডিংস, আটলান্টিক মহাসাগরের পাশে। তো এই ল্যান্ডিংস করে আপনার তারা আসলে কি করে, এই উদ্ধার করে আপনার ইউরোপকে বাঁচায় এবং মিত্রশক্তি মানে আমেরিকা, ব্রিটেন মুক্ত করে, তারপর আপনার রাশিয়া মুক্ত করে, জার্মান বাহিনীকে পরাজিত করে। এই তিনটা উপলক্ষ তারা পালন করে। আপনারা বিস্তারিত দেখে নেবেন, এটাকে ডি ডে বলা হয়। এই ডি ডে ইউনিভার্সিটিটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি। এখানে আমেরিকার প্রেসিডেন্ট, তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট সবাই থাকে, ইন্ডিয়ান প্রেসিডেন্ট সবাই থাকে। অপিনিয়ন পুলস, অর্থাৎ অপিনিয়ন পুলস ব্রিটিশ বিবিসির পরিচালিত একটা অপিনিয়ন পুলস, যেখানে সাধারণ ভোটার্স তাদের মতামত দেয় কে জিততে পারে। এই অপিনিয়ন পুলসই আসলে নির্ধারণ করে, ভবিষ্যৎবাণী করে, প্রেডিক্ট করে, এক্সপেক্ট করে আসলে কারা নির্বাচনে জিতবে। অপিনিয়ন পুলস তাকে দিয়েছে, ঋষি সুনাককে দিয়েছে সাম অফ দ্য লোয়েস্ট অ্যাপ্রুভাল রেটিংস। বলছে যে ঋষি সুনাকের অবস্থা ভালো না অফ এনি প্রাইম মিনিস্টার এবার, অর্থাৎ যত প্রাইম মিনিস্টার এর আগে ইলেকশন করছে ঋষি সুনাকের অবস্থা সবচেয়ে খারাপ। এবার আমরা জানবো নাইজেল ফারাজ সম্পর্কে। আমরা দুজন ব্যক্তির সম্পর্কে, কেয়ার স্টেমার এবং ঋষি সুনাক সম্পর্কে জানছি। এবার জানবো নাইজেল ফারাজ। নাইজেল ফারাজ হচ্ছে দ্য 60-year-old বিয়ার লাভিং, সিগারেট স্মোকিং, অর্থাৎ উনি খুব বিয়ার খায় এবং সিগারেট খায়, এক্স মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট, এবং যখন এটা ব্রেক্সিটের আগে ইউরোপিয়ান পার্লামেন্ট ছিল সেখানে একজন সদস্য ছিল তিনি। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিভাইসিভ পার্সোনালিটিস ইন ইউকে পলিটিক্স, অর্থাৎ ইউকে রাজনীতির অঙ্গনে এই নাইজেল ফারাজ একজন খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইসিভ শব্দের অর্থটা আমরা দেখব। ডিভাইসিভ অর্থ হচ্ছে টেন্ডিং টু কজ ডিসএগ্রিমেন্ট, হস্টিলিটি বিটুইন পিপল, অর্থাৎ আমরা বিতর্কিত বলতে পারি। উনি একজন খুবই বিতর্কিত ব্যক্তিত্ব ইউকের পলিটিক্সে। তো বলছে তিনি খুব বিয়ার পছন্দ করে, স্মোকিং করে, এবং তিনিও খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইউকের পলিটিক্সের ক্ষেত্রে। মানে এই নাইজেল ফারাজ, আমরা ছবিটা একটু দেখব। এ হচ্ছে নাইজেল ফারাজ। উনি প্রচণ্ড স্মোকিং করে এবং বিয়ার পছন্দ করে পাবলিকলি, এই কারণে আসলে মানুষ ওনাকে এই টার্মগুলি ইউজ করছে। নাইজেল ফারাজ। আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউকে পার্লামেন্টের জন্য নাইজেল ফারাজ। তো জানলাম যে সে কি করছে, হি গেইনড দ্য নিকনেম অফ মিস্টার ব্রেক্সিট, অর্থাৎ তাকে মিস্টার ব্রেক্সিট নামেও ডাকা হয়। কে ডাকছে? বাই ফর্মার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছে মিস্টার ব্রেক্সিট ওনাকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে নাইজেল ফারাজ ব্রেক্সিটের জন্য খুব রোল প্লে করে, এই কারণে ইউকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মিস্টার ব্রেক্সিট নামে ডাকছে। আফটার হেল্পিং টু পারসুয়েড এ মেজরিটি অফ ব্রিটনস মানে ব্রিটিশ পিপল। তো এখানে বললাম যে সে আসলে তার একটা নিকনেম দিছে ডোনাল্ড ট্রাম্পে যে মিস্টার ব্রেক্সিট, কারণ হচ্ছে সে খুব হেল্প করছে জনগণকে পারসুয়েড করার জন্য যে আপনারা ব্রেক্সিটে ভোট দেন। তারা যে রেফারেন্ডাম হয়েছে ইউকের ইউরোপীয় ইউনিয়ন থেকে ছুটে যাওয়ার জন্য, ব্রিটনস মানে ব্রিটিশ পিপলদেরকে সে আসলে খুব পারসুয়েট করছে যে আপনারা ব্রেক্সিটে ভোট দেন, রেফারেন্ডামে ব্রেক্সিটের জন্য ভোট দেন 2016 সালে, টু ভোট টু লিভ ইউরোপিয়ান ইউনিয়ন, যে কারণে তারা ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে আলাদা হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এই যে আমরা এখানে জেনারেল নলেজ অনেক কিছু জানলাম যে এই যে নাইজেল ফারাজ আসলে একজন মিস্টার ব্রেক্সিট, এবং 2016 সালে তিনি ব্রিটেনের নাগরিকদেরকে ব্রেক্সিটে ভোট দেওয়ার জন্য, রেফারেন্ডামে ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে, পারসুয়েট করে, এবং তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসে। তো নাইজেল ফারাজ সম্পর্কে আরও বলছে তিনি হচ্ছেন আর্চ ইউরোসেপ্টিক অর্থ হচ্ছে অ্যান্টি ইউরোপ, মানে তীব্র ইউরোপ বিদ্বেষী। ইজ এ পেরিনিয়াল লুজার। পেরিনিয়াল শব্দের অর্থটা আমরা জানবো। পেরিনিয়াল অর্থ হচ্ছে এভার লাস্টিং, পারপেচুয়াল, মানে সবসময় লুজার। অর্থাৎ আমাদের বাড়ির পাশে একজন আছে, প্রতি বছর আপনার মেম্বারিতে দাঁড়ায় প্রতি বছর ফেল করে। এই যে বারবার ফেল হওয়ার যে বৃত্তটা, সেটাকে বলে পেরিনিয়াল। এভার লাস্টিং, পেরিনিয়াল মানে এভার লাস্টিং, চিরস্থায়ী, হ্যাঁ, কন্টিনিউইং, ইটার্নাল। পেরিনিয়াল অর্থ হচ্ছে ইটার্নাল, পারপিচুয়াল, এভার লাস্টিং।
তো উনি পারপিচুয়াল লুজার মানে পেরিনিয়াল লুজার বলার অর্থ হচ্ছে অ্যাট ওয়েস্টমিনিস্টার, অর্থাৎ তিনি ব্রিটিশ পার্লামেন্টে বারবার ইলেকশন করে, বারবার। ওয়েস্টমিনিস্টার মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টটা আপনার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে অবস্থিত। তো এখানে বলছে উনি বারবারই ইলেকশনে ফেল করার কারণে তাকে বলছে এই ইউরোপ বিদ্বেষী এই নেতা সবসময় পার্লামেন্ট ইলেকশনে ফেল করে। তো অ্যান্ড ইজ সিকিং টু বিকাম অ্যান এমপি অ্যাট দ্য 8th টাইম অফ আস্কিং, এবং সে 8মবারের জন্য এমপি হওয়ার চেষ্টা করছে। হি হেটস দ্য হার্ড রাইট রিফর্ম ইউকে পার্টি, সে ইউকের একটা পার্টির মানে হার্ড রাইট রিফর্ম এই দলের ইউকে পার্টির প্রধান। হুজ পুল নাম্বারস, অর্থাৎ সে যে পরিমাণ ভোট পাবে ইন্ডিকেট এটা নির্দেশ করে যে কুড ডেপ্রাইভ দ্য কনজারভেটিভ, অর্থাৎ তার ভোট পাওয়ার কারণে কনজারভেটিভ পার্টির ভোটগুলো সে নিয়ে নেবে কিছু ভোট, এরকম বলছে। এই কারণে কনজারভেটিভ পার্টি বঞ্চিত হবে, ডেপ্রাইভ তো বঞ্চিত হওয়া অফ সেভারেল কি সিটস, এবং এই নাইজেল ফারাজের কারণে আপনার কনজারভেটিভ পার্টি কিছু গুরুত্বপূর্ণ সিট হারাবে। নিডেড টু উইন রিইলেকশন, নতুন করে ক্ষমতায় আসার জন্য তাদের যে সিটগুলো দরকার এই সিটগুলোর মানে আরেকজন অংশীদার হচ্ছে নাইজেল ফারাজ। ফারাজ হ্যাজ বিকাম এনগালফড ইন এ রেসিজম স্ক্যান্ডাল, ফারাজের এনগালফত কোনো কিছুতে নিমজ্জিত থাকা, এখানে রেসিজমে নিমজ্জিত, রেসিজম বিষয়ক একটা স্ক্যান্ডালে তার নাম জড়িয়ে গেছে। আফটার সেভারাল রিফর্ম অ্যাক্টিভিস্ট ওয়ার ফিল্ড মেকিং রেসিস্ট অ্যান্ড হোমোফোবিক রিমার্কস, অর্থাৎ তাদেরকে দেখা গেছে যে যে কোনো একটা ফিল্মে দেখা গেছে যে আসলে নাইজেল ফারাজ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা রেসিস্ট মন্তব্য করছে, এবং কোনো হয়তো এখানে অ্যান্টিসেমিটিজম হতে পারে, অথবা যে কোনো বিষয়ে তারা বিতর্কিত হয়ে গেছে। রিফর্ম হুইচ ফারাজ কো ফাউন্ডেড ইন 2018, অর্থাৎ তারা এই যে 2018 সালে যেই সংস্কারের একটা গঠন করছিল, ডিজোন্ড 3 ক্যান্ডিডেটস, তারা 3টা ক্যান্ডিডেটকে সেখান থেকে বাতিল করে ওভার দ্য উইকেন্ড ডিউ টু অফেন্সিভ কমেন্টস, তাদের খারাপ মন্তব্যের জন্য তারা এই সংস্কারের কমিটি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। ফারাজ অলসো ফেসড ক্রিটিসিজম, ফারাজকে আরও সমালোচনা করা হয়েছিল। ফেস মানে তিনি মোকাবেলা করেছিলেন সমালোচনা এইভাবে, কিন্তু আসলে এইভাবে বললেই হয়। ফারাজকে আরও সমালোচনা করা ফর সেইং দ্যাট দ্য ওয়েস্ট প্রভোকড রাশিয়ান, ফারাজ বলছে যে আসলে ওয়েস্ট বলতে আমেরিকা বোঝাচ্ছে, আমেরিকা আসলে রাশিয়াকে বাধ্য করছে। প্রভোক্ট অর্থ হচ্ছে কাউকে বিনা উস্কানিতে মারামারিতে আহ্বান কর, তাকে বাধ্য করছে। ওয়েস্ট আসলে আমেরিকা রাশিয়াকে বাধ্য করছে ইনটু ইনভেডিং ইউক্রেনে হামলা করতে। এখানে ফারাজ একটু আমরা বুঝতে পারছি, যেহেতু একটু আউটস্পোকেন মানুষ, তিনি বলে ফেলছে যে আসলে আমেরিকাই বাধ্য করছি রাশিয়াকে ইউক্রেন আক্রমণে, ইনভেড মানে আক্রমণ। তারপর গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা টাইটেলটা শুরু হয়েছে হুইজ হু, তারপরের গুরুত্বপূর্ণ হুইজ হু হচ্ছে সুইনি, ডেভি, তারপরে ড্যানিয়ার। নেইদার অ্যাড ডেভিস লেবার ডেমোক্রেটস একটা তাদের পলিটিক্যাল পার্টি, 7টা পলিটিক্যাল পার্টি আছে। লেবার ডেমোক্রেটের প্রধান হচ্ছে ডেভিসের লেবার ডেমোক্রেটিক পার্টি নর নেইদার নর, অর্থাৎ ডেভিসও না, মানে লেবার পার্টির ডেভিসও না, এবং আপনার স্কটিশ ন্যাশনাল পার্টির সুইনিও না, উইল উইন ইলেকশন, অর্থাৎ এই দুই পার্টির, লেবার ডেমোক্রেটিক পার্টির ডেভিস এবং স্কটিশ ন্যাশনাল পার্টির সুইনি, তারা দুই পার্টির কেউই উইল উইন ইলেকশন জিতবে না। কিন্তু কথা আছে, আমাদের দেশে দেখবেন ছোটো ছোটো পার্টিগুলো তারা সরকার গঠন না করলেও তারা কিছু সিট কিন্তু নিয়ে নেয়, কিন্তু দে কুড হ্যাভ এ সে ইন হু ডাজ, কিন্তু তারা অবদান রাখবে। ভারতের আমরা ইলেকশনে দেখছি যে ছোটো ছোটো পার্টিগুলোর সাথে আপোষ করতে হয়েছে নরেন্দ্র মোদীর সরকার গঠন করার জন্য, কিন্তু এই ছোটো ছোটো পার্টিগুলো যেটা বলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং স্কটিশ ন্যাশনাল পার্টিও কিন্তু নির্ধারণ করবে কে ক্ষমতা মানে সরকার গঠন করবে। ডেভি হচ্ছে আমরা যেটা দেখলাম যে লিবারেল ডেমোক্রেট দলের প্রধান, হবসটা এখানে বাদ। ডেভি আশা করে হিজ পার্টি ক্যান স্টপ আ কনজারভেটিভ ভিক্টোরি, বলছে আমরা চাইলে কনজারভেটিভ দলকে আটকে দিতে পারি বাই উইনিং সেভারাল সিটস, কয়েকটা সিট জয়লাভ করে ইন সাউদার্ন ইংল্যান্ড, দক্ষিণ ইংল্যান্ডে। যেহেতু অ্যাজ ইট আইস অর্থ হচ্ছে তারা লক্ষ্য করা, টার্গেট করা, বাড়বে এখানে, যেহেতু আমরা লক্ষ্য করছি অথবা টার্গেট করছি ওভারটেকিং দ্য স্নিপ, অর্থাৎ স্কটিশ ন্যাশনাল পার্টি যে পার্টিটা আছে, অর্থাৎ এখানে বলছে আমরা
ন্যাশনাল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা যেটা এখানে দেখলাম স্কটিশ ন্যাশনাল পার্টি, স্নিপকে আমরা কি করব, ওভারটেক করব। অর্থাৎ এই ডেভিস বলতেছে আমরা আমরা তাদের দলের নাম কি, তাদের দলের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বলছে আমাদের ডেমোক্রেটিক পার্টি ওভারটেক করবে স্নিপকে, স্কটিশ পার্টিকে, টু রিগেইন ইটস পজিশন অ্যাজ দ্য থার্ড লার্জেস্ট পার্টি ইন পার্লামেন্ট। বলছে আমরা এই ইলেকশনে আমরা স্কটিশ পার্টির আগে চাইতে বেশি সিট নিব এবং আমরা তৃতীয় বৃহত্তর দল ইউকে পার্লামেন্টে হব। হি হ্যাজ মেক ক্যাম্পেইনিং অন সিরিয়াস ইস্যুস, সে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ক্যাম্পেইন করছে, সাচ আস অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার, তাদের দেশে যেহেতু বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি, বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা বেশি, হ্যাঁ আমাদের দেশে যেমন ডেমোগ্রাফিক যে অ্যাডভান্টেজটা আছে তাদের দেশে এটা নাই, বয়োজ্যেষ্ঠ মানুষ বেশি। তো এখানে বলছে অ্যাডাল্ট সোশ্যাল যে কেয়ার সেটা নিয়ে তিনি কথা বলছে যে এটা এখনও আরও ভালো করতে হবে। পলিউটেড ওয়াটারওয়েজ নিয়ে তিনি ক্যাম্পেইন করছে এবং ইররিভারেন্ট স্টান্স এবং অযৌক্তিক, ইররিভারেন্ট শব্দের অর্থটা আমরা দেখব অশ্রদ্ধা, কেমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধাহীনতা, কেমন, এবং এখানে এটা ইংরেজিতে আছে ডিসরেসপেক্টফুল, ইররিভারেন্ট অর্থ হচ্ছে ডিসরেসপেক্টফুল। বলছে ইররিভারেন্ট স্টান্স লাইক, অর্থাৎ মানে কিছু অযৌক্তিক পদক্ষেপ, লাইক ফলিং অফ প্যাডেল বোর্ড অ্যান্ড ট্যাকলিং অন অবস্টাকল কোর্স, অর্থাৎ সরকারের কিছু মানে হাস্যকর কিছু পদক্ষেপ ছিল যেগুলো হচ্ছে একটা প্যাডেল বোর্ডের মাধ্যমে, আমরা প্যাডেল বোর্ডের বিষয়গুলো যদি দেখি মানে তারা তাদের ওয়াটারওয়েজ বাঁচানোর জন্য, তাদের ইংল্যান্ডের যে নদী নালা আছে এগুলো বাঁচানোর জন্য তারা কিছু হাস্যকর পদক্ষেপ নিয়েছে, প্যাডেল বোর্ডের মাধ্যমে উঠা প্রতিবাদ করা, তারপর অবস্টাকল কোর্স, এগুলো নিয়ে তারা আসলে সমালোচনা করছে। তারপর আছে সুইনিশ বিষয়, সুইনি বলছে ডাজন্ট সিট ইন দ্য ইউকে পার্লামেন্ট, বলছে সুইনি সাধারণত ইউকে পার্লামেন্টে তারা বসে না, বাট ইজ ফার্স্ট মিনিস্টার ইন দ্য স্কটিশ পার্লামেন্ট ইন ইডেনবার্গ। তো আমরা এখানে দেখবো যে আসলে ইংল্যান্ডে দুইটা পার্লামেন্ট আছে, একটা হচ্ছে আপনার ইউকে পার্লামেন্ট যেটা আপনার লন্ডনে ওয়েস্ট মিনিস্টারে, আরেকটা হচ্ছে আপনার স্কটিশ পার্লামেন্ট, এটা হচ্ছে এডিনবার্গে, এটা হচ্ছে 2 নম্বর পার্লামেন্ট। স্কটল্যান্ডের বিভিন্ন হেলথ, এডুকেশন এইসব ইস্যুসগুলো দেখার জন্য আরেকটা পার্লামেন্ট আছে। তো সুইনি সেই পার্লামেন্টের ফার্স্ট মিনিস্টার, প্রধান একজন মন্ত্রী, প্রধান মানে সেই পার্লামেন্টের প্রধান তিনি। তো এখানে বুঝলাম যে সুইনি আসলে ইউকে পার্লামেন্টে বসে না, কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি স্কটিশ পার্লামেন্টের বিষয়ে, হ্যাভিং টেকিং ওভার দ্য লিডারশিপ অফ দ্য স্নিপ, এবং তিনি এই স্কটিশ পার্টির নেতৃত্ব নিয়েছে ইন মে মাসে, ফলোয়িং হামজা ইউসুফস রেজিগনেশন, হামজা ইউসুফ রেজিগনেশন নেওয়ার পরে। হি স্নিপ অর্থাৎ তার এই স্কটিশ পার্টি ইজ স্ট্রাগলিং প্রেজেন্ট কন্টেস্টেন্স, সংগ্রাম করছে টু ফেন্ড অফ এ লেবার রিসার্জেন্স ইন স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের লেবার পার্টির রিসার্জেন্স অর্থ হচ্ছে সংখ্যা বৃদ্ধি পাওয়ার যে বিষয়টা শঙ্কিত করছে। ফেন্ড অফ অর্থ হচ্ছে বাধা দেওয়া, কোনো কিছু থেকে নিজেকে বাঁচানো, অর্থাৎ এই স্কটিশ পার্টি বারবারই চাচ্ছে, খুব চেষ্টা করে যাচ্ছে যে লেবার পার্টির কিছু পাওয়ার না বাড়ে স্কটল্যান্ডে, এটা নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে। হুইচ কুড, যদি তাদের রিসার্জেন্স, তাদের উৎপত্তি বেশি হয় লেবার পার্টির স্কটল্যান্ডে, হুইচ কুড কিল অফ ইটস ইন্ডিপেন্ডেন্স হোপস ফর এ জেনারেশন, অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই স্কটিশ পার্টি কেমন চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে, এই স্বাধীনতার আশা তাদের ভঙ্গ হয়ে যাবে।